আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। কথা বলবো সীমান্তের উত্তপ্ততা নিয়ে। আপনারা জানেন যে গতকালকে না, বেশ কিছুদিন যাবতই সীমান্তে বেশ উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনাগুলার আমরা যদি আদ্যপান্ত দেখি, আপনারা রিসেন্টলি শুনেছেন যে ভারতের সেনাপ্রধান বলেছেন যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক হওয়ার জন্য নির্বাচিত সরকার পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত সম্পর্ক স্থায়িত্ব হবে না, এই টানাপোড়ান যাবে। এই কথা থেকে এই সীমান্তে যে ঘটনাগুলো ঘটছে তাতে করে বোঝা যাচ্ছে যে মানে ওনাদের এই বিষয়গুলো এই জানাশোনার মধ্যেই আছে। আচ্ছা, তারপরে আমি যে পত্রিকার আলোচনা থেকে যেটা দেখলাম যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে জয় শ্রীরাম আল্লাহু আকবার স্লোগান, মানে ওই দিক থেকে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে জনগণ, এদিক থেকে আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে। এটা মূলত 10 তারিখ বা 10-12 তারিখের ঘটনা। বাংলাদেশ ভারত সীমান্তে একটি অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে 3 দিন ধরে এরকম টানাপোড়ান এবং উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ জেলা সংলগ্ন সীমান্তে ভারতের দিকের অংশে বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ অংশ থেকে বাধা দেওয়া হয়। ব্যাপারটা কি ঘটেছিল শুনেন তাহলে। মূলত সীমান্তে 1200 গজের মধ্যের অংশে কোনো কাঁটাতারের বেড়া ছিল না। 1200 গজের মতো একটা জায়গা। তো সেই বেড়া তৈরির পূর্ব প্রস্তুতি হিসাবে ভারতে অভ্যন্তরে 100 গজের ভিতরে মাটি খোঁড়া হচ্ছিল বলে জানায় 59 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বিজিবি থেকে এই নিয়ে বাধা দেওয়া হয় এবং কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। মূলত নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে 150 গজের মধ্যে কিছু করা হলে সেটা অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়ম মেনে অবহিত করতে হয়। সেটা এই ক্ষেত্রে ভারত বিএসএফ বাংলাদেশ বিজিবিকে জানায়নি। ঘটনাটা হয়েছে কি, মানে যেটা সীমান্ত এইটার 150 গজ ভিতরে যদি আমরাও কিছু করতে চাই এটা তাদেরকে জানাইতে হবে, বা ওদের 150 গজের ভিতরে যে ওরা কিছু করে আমাদেরকে জানাইতে হবে, যেটা তারা করে নাই। মানে ঝামেলাটা হয়েছে এখানে। আচ্ছা, সোমবার 2 দেশের বাহিনী পতাকা বৈঠক হলেও মঙ্গলবার আবারও নির্মাণ কাজ শুরু করে। মঙ্গলবারও 2 পক্ষের বৈঠক এবং এরপরও বুধবার আবারও একই পরিস্থিতি পুনরাবৃত্তি হয়। মানে বিষয়গুলো যে এই যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো অনেকটা, এটা তো বোঝা যাচ্ছে। মানে আমরা তো সবাই জানি, আইন জানি, নিয়ম জানি নাকি। সীমান্তে যারা বসবাস করে, সীমান্তে যেই ফোর্স আছে 2 পাশে, তারা তো সীমান্তের পরিষ্কার জানে। তো এটা জানার সত্ত্বেও কেন সেখানে এই 150 গজের ভিতরে আপনি একটা খুঁটা কাটতে যাবেন? দরকার নাই তো নাকি। আচ্ছা, এ নিয়ে স্থানীয় 2 জন সাংবাদিক বিসিবি বাংলাকে জানান মূলত মঙ্গলবার ও বুধবার ব্যাপকভাবে মানুষ জমায়েত বেড়ে যায় এবং একরকম উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয় ভারতের দিকে এবং বিএসএফের সাথে, এবং সেখানে স্থানীয় লোকজনও ছিল। বাংলাদেশের এক অংশের মানুষ ভারতের উদ্দেশ্যে এবং ভারতের এক অংশের মানুষ বাংলাদেশের উদ্দেশ্য করে স্লোগান দেয়। এটা দিবে স্বাভাবিক, পাবলিকে আমন্ত্রণ জানিয়েছে এসো। যাই হোক, তো আচ্ছা, এটা হলো মূলত এই 9 তারিখের খবর আর কি, 9, 10, 11 এই সময়কার খবর। আর গতকালকে আবার যে বিষয়টা নিয়ে যে মানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, তার আগে দেখেন আমরা কিছু এই ভিডিও দেখে আসি। হ্যাঁ, কালকের যে ঘটনা, বেশ কিছু ভিডিও আমাদের হাতে আসছে, এগুলো একটু দেখে আসি। এই যে তার ধোঁয়া এবং তার প্রমাণ কি করছে বিজেপি। ভারতের বিএসএফ এর প্রত্যক্ষ মদদেই কিন্তু তারা বাংলাদেশ সীমান্তে ঢুকে গেছে এবং বাংলাদেশ দখল করে নেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে তারা বাংলাদেশ সীমান্তে চলে এসে তারা পাথর নিক্ষেপ করছে এবং বিপুল বোমা মজুত করে রেখে তারা বোমা চালাচ্ছে। আমরা দেখতে পেয়েছি কয়েকজন বিজিবি সদস্যও কিন্তু
এখানে আহত হয়েছেন। আমরা একটু আগে দেখেছি যে বিএসএফ এর মদতেই তারা এখানে হাত বোমা চার্জ করেছে এবং বেশ কয়েকটি হাত বোমা চার্জ করেছে। বিএসএফ এর পাশে দাঁড়িয়েই তারা ইট চালাচ্ছে, কিন্তু তারা কোনো প্রকারেও কিন্তু কর্ণপাত করছে না এবং নিষেধ করছে না। তারা আসলে তাদের দেশের নাগরিকদেরকে সুড়সুড়ি দিচ্ছে, এক কথায় বাংলাদেশের সাথে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করার জন্য। এখন এই মুহূর্তে যারা ওই জায়গাতে যারা ভারতে রয়েছে তারা বাংলাদেশের সীমান্তে রয়েছে এবং এই যে দেখেন তারা কিভাবে ইট চালাচ্ছে বাংলাদেশের ভিতরে ঢুকে। এখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ। এই যে দেখুন আরো একটি বোমার আঘাতে বাংলাদেশকে তারা ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আসলে বাংলাদেশকে তারা দখল করে নিতে চায়, কিন্তু এখানে বিজেপি বিএসএফ বিজেপি যেভাবে ভারতের নাগরিকদেরকে প্রত্যক্ষভাবে সাই দিচ্ছে, কিন্তু বিজেপি আসলে বাংলাদেশের নাগরিককে বাধা দিচ্ছে। এই যে দেখুন বাংলাদেশের অভ্যন্তরে তারা বোমা ফুটাচ্ছে, মুহুর্মুহুর বোমা ফুটাচ্ছে। কার্যত বাংলাদেশের বিজেপি এখানে সীমান্তে এত বোমা ফুটছে, কি করছে তারা? বাংলাদেশের অভ্যন্তরে আসার পরেও বিএসএফ গুলি কিন্তু ছাড়ছে না, কিন্তু তারা তাদের নাগরিকদেরকে দিয়ে মুহুর্মুহুর বোমা ফুটাচ্ছে। এখানে একটা যুদ্ধগত অবস্থায় পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে। এই যে দেখুন কি পরিমাণের বোমা ফুটাচ্ছে তারা। সীমান্তে একটা যুদ্ধ অবস্থা চলছে। ভারত বাংলাদেশকে দখল করে নিতে চায়, এটি তার প্রমাণ। এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরে তারা টিয়ার গ্যাস চালিয়েছে। এই যে তার ধোঁয়া এবং তার প্রমাণ। কি করছে বিজেপি? ভিডিওটা দেখে মোটামুটি আজ করা যাওয়ার কথা না যে কতটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। দেখেন কালকের পত্রিকা বিবিসি বাংলা কি লিখছে, বাংলাদেশ ভারত সীমান্তে গত কয়েকদিন ধরে চলমান অস্থিরতার মাঝেই শনিবার ফের চাঁপাইনবাবগঞ্জ এবং কিরণগঞ্জ সীমান্তে দিনভর সংঘর্ষ ঘটেছে। সেখানকার প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে এই ঘটনা অন্তত 5 জন আহত হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তেজনার কারণে কিরণগঞ্জ সীমান্তে এখন পর্যন্ত থমথম পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিসিবি বাংলাকে এই দিন রাত 8টার দিকে জানিয়েছে সেখানে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এই ঘটনার সূত্রপাত কোন দিক থেকে হয়েছে এই প্রশ্নের জবাবে বিসিবিকে জানিয়েছে যে এই সূত্রপাত বাংলাদেশের দিক থেকেই, তবে শুরুটা খুবই মাইনর বলে মন্তব্য করেছেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে রউফ। তবে স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের বয়ান আবার ভিন্ন। তারা বলেছেন ভারতীয়রা প্রথমে বাংলাদেশের উপর চড়া হয়েছে এবং ওই উত্তপ্ত পরিস্থিতি মোকাবেলা করায় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এক প্রকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। এই ঘটনা প্রসঙ্গে বিএসএফ এর ভাষ্য হলো, সীমান্তে যে ঘটনাটি আজ ঘটেছে তা ফসল চুরির অভিযোগের কারণে দুই দেশের কৃষকদের মধ্যকার একটি বাগবাতান্দা। মানে বিষয়টা ছোট্ট ঘটনা, কিন্তু এটা খুবই
মানে হয়েছে, খুবই টেম্পার হয়েছে। দুই দেশের মানুষ প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হয়েছে। তবে আমরা আসলে এই ঘটনাগুলোকে নর্মাল, এই যে ধান কাটা নিয়ে বা পিলার গাড়া নিয়ে, এগুলো কি খুব স্বাভাবিকভাবে নিতে পারি? প্রথম কথা হলো কি, বাংলাদেশের মানুষের ভিতরে আমার একটা যে বোঝাপড়া আর কি, মানে যদি এটা আমরা এভাবে ভাবি যে এতদিন আওয়ামী লীগের সরকারের সময় এই জাতীয় ঘটনাগুলো ঘটে নাই, এখন কেন ঘটছে, এটা দুইটা কারণ বলা যেতে পারে আমার চিন্তাধারায়। প্রথম একটা হলো যে বাংলাদেশের মানুষ এতদিন তাদেরকে এই বাংলাদেশের রিফিউজি মনে করছে। ভারতীয়রা যত জোর জুলুম অত্যাচার গুলি করে মারা যাই করছে না, সীমান্তের মানুষ নীরবে নিবৃতেই সয়ে গেছে। কারণ সীমান্তের মানুষ জানতো যে আমার দেশের সরকার আমার পক্ষে না, তারা কোনো একটা শক্ত স্টেটমেন্ট দিতে পারে না। তারা ওই কী বলে তাদের পররাষ্ট্র যিনি দায়িত্বে আছে তাদেরকে ডেকে পাঠাতে পারে না, বা কোনো মানে কোনো গুরুত্বপূর্ণ কোনো স্টেপ নিতে পারে না। এই জন্য তারা অসহায়ের মতো ছিল যে আমরা আমাদের মতো সয়ে যাব। কিন্তু এখন তারা হয়তো মনে করছে যে না, বাট এখন আর আমরা ওই লেভেলের অসহায়ত্ব নাই। এখন আমাদের সরকার রেসপন্স করবে, আমরা আমাদের ন্যায্যতা নিয়ে কথা বলতে পারবো। এই জন্য তারা এখন আর ওইভাবে সহ্য করতে চায় না, যে কোনো বিষয়ে প্রোটেস্ট করতে চায়, এবং তারা জড়ো হয়, তারা স্লোগান দেয় নারে তাকবীর আল্লাহু আকবার। এটা একটা দৃষ্টিভঙ্গি। আরেকটা দৃষ্টিভঙ্গি হলো যে ভারত হয়তো তাদের সীমান্তে আগে তারা সহনশীল ছিল, বাকি সহনশীল বলতে বলতে তারা যে উত্তপ্ত করার যে প্রবণতা, এটা হয়তো তারা আগে দেখাইতো না। কারণ তারা চাইতো যে তারা এই দেশে যে সরকার আছে সেই সরকারের সাথে সুসম্পর্ক আছে, তারা চাইতো যে এটা ভালোভাবেই থাকুক। কিন্তু এখন তো তাদের কথায় বা কর্মকাণ্ড আমরা বুঝি, এবং তারা নিজেরাও বলে যে এখন যারা দেশ চালাচ্ছে তারা গণতান্ত্রিক সরকার না, তারা না যাওয়া পর্যন্ত মানে সীমান্তে যে উত্তেজনা বা দুই দেশের যে বোঝাপড়া এগুলো ঠিক হবে না। এখন বিষয় হলো যে আমাদের দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তীতে যারা গণ অভ্যুত্থান করেছে, ঘটিয়েছে, তাদের এবং আপামার জনসাধারণের বোঝাপড়ার প্রেক্ষিতে একটা সরকার প্রতিষ্ঠা হয়েছে। সেই সরকার নানান রকম ত্রুটি বিচ্যুতি সংস্কার নিয়ে কাজ করছে, এবং তারা আমি মনে করি জনম্যান্ডেট নিয়ে কাজ করছে। নানান আলোচনা থাকবে দেশে, কেউ নির্বাচন চাইবে, কেউ কালকেই চাইবে, কেউ এক বছর পরে চাইবে। এই বিষয়গুলোর উপরও মতামত, নানান এই বাস্তবতায় সব কিছু বিশ্লেষণ করে আমাদেরকে সামনে আগাতে হচ্ছে। সেই ক্ষেত্রে একটা দেশ এইভাবে বলতে পারে না যে এই সরকার না যাওয়া পর্যন্ত বা কোনো দলীয় সরকার না আসা পর্যন্ত তাদের সাথে ভালো সম্পর্ক হবে না, স্টেবল রিলেশন হবে না। এটা তো মানে তাদের সাথে আমাদের কোনো কিছু থেমে নাই। আর যে কিছু থেমে আছে এটা তাদের বৈরিতার ব্যাপার। তারা একসময় আমাদের কাছে সব নিয়ে নিছে, সব দিয়ে দিছে, এখন কিছুই নিবে না, কিছুই দিবে না, তাই না? তো এই বোঝাপড়াটা তাদের, এই বোঝাপড়াটা আমাদের না। তো যাই হোক, দিন শেষে ভারত রাষ্ট্র বা জনসমষ্টির দিক দিয়েও বাংলাদেশ ভারতের একটা ছোট্ট প্রতিবেশী হওয়া সত্ত্বেও ভারত একটা সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ একটা সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্র। বরঞ্চ ভারত পাকিস্তানের স্বাধীনতার প্রেক্ষাপটটা ভিন্ন, মানে চাইয়ে নেওয়ার মতো বা বুঝে নেওয়ার মতো একটা ব্যাপার, যে এইটুকু আপনার এইটুকু ওনার, এরকম একটা স্বাধীনতা তাদের, সেইভাবে স্বাধীন তারা। আর বাংলাদেশ রাষ্ট্র ছোট্ট হইতে পারে, কিন্তু বাংলাদেশের 7 কোটি বাঙালি মানে পাকিস্তানের মতো পরাশক্তির বিরুদ্ধে মানে ঝাঁপিয়ে পড়েছে। অতএব স্বাধীনতার আর ভূখণ্ডের জন্য যে লড়াই বাংলাদেশ করতে জানে, সেটা কিন্তু ভারত পাকিস্তান জানে না, এটা মাথায় রাখতে হবে। তাই ভারতের প্রতি রাষ্ট্র হিসাবে, প্রতিবেশী হিসাবে অবশ্যই সুসম্পর্ক বজায়, নিজেদের বোঝাপড়া ন্যায্যতার ভিতরে সম্পর্ক থাকা জরুরি। কোনোভাবেই প্রতিবেশীকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু ভারত অবশ্যই বাংলাদেশের প্রতি যথাযথ সহনশীল এবং যথাযথ সঠিক আচরণ করা উচিত, যেটা আমরা দেশ হিসাবে, আমরা রাষ্ট্র হিসাবে অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে সেটা আমরা পাই নাই বা পাচ্ছি না। ভারত সে আচরণ আমাদের সাথে করছে না। তো যাই হোক, সীমান্তের এই সাময়িক উত্তেজনার ব্যাপারে ভারতকে দৃষ্টিভঙ্গি বদলাইতে হবে। এগুলোর ব্যাপারে
আইন অনুযায়ী, সীমান্ত আইন অনুযায়ী সবাইকে আচরণ করতে হবে, সবাইকে তাদের প্রতিক্রিয়া দেখাইতে হবে। এখানে কোনোভাবেই উগ্রতা দেখানো যাবে না। ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম।